জাভাস্ক্রিপ্টের আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করে দিয়েছিলাম। জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স গুলা সেগুলো আমরা গতদিন দেখতেছিলাম। এর স্যার মধ্যে আমরা আপনার কিভাবে ইয়া করতে হয়, সিঙ্গেল কমেন্ট মাল্টিপল কমেন্ট দিতে হয়, তারপর একটা জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর হচ্ছে ভেরিয়েবলের যে রুলস গুলা সেগুলো শিখেছি। তারপর কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, যে বিভিন্ন ডেটা টাইপ ছিল, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, হ্যাঁ, এগুলা দেখছি। তারপর যে নালটা কিরকম, তারপর ইয়া হচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ, আনডিফাইন্ড কখন বলা হবে। তারপর জাভাস্ক্রিপ্টের অপারেটর শিখেছিলাম, সেটা হচ্ছে এডিশন, হ্যাঁ, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন, হ্যাঁ। এছাড়া আমরা কি করেছিলাম, এখানে একটা ইয়া ছিল যে আমরা জাভাস্ক্রিপ্টে স্ট্রিং কনকেট করার জন্য কোন অপারেটর ইউজ করতে হয়, এই যে প্লাস অপারেটরটা, তাই না? আর পিএইচপি তে দুইটা স্ট্রিং কনকেট করার জন্য কোন অপারেটর ইউজ করা হয়, ডট অপারেটর, হ্যাঁ। আর জাভাস্ক্রিপ্টে কিন্তু এই যে প্লাস চিহ্নটা, আর এখানে দুইটা ব্যবহার হবে, হ্যাঁ। প্লাস চিহ্ন হবে যদি আপনার ভেরিয়েবল দুইটার যদি ইয়া হয়, দুইটাই যদি আপনার নাম্বার টাইপ হয়, তাহলে কি হবে, আপনি যদি প্লাস চিহ্নটা দেন সেটা কি করবে, যোগ করবে, হ্যাঁ, এডিশন। আর যদি দুইটার মধ্যে একটা যদি আপনার স্ট্রিং হয়, তাহলে কি করবে, সে কনকেট করে দিবে, হ্যাঁ। সে কি করবে, তখন আর যোগের কাজটা করবে না, সে দুটাকে সংযুক্ত করে দিবে, কনকেটের কাজটা করবে। তারপর আমরা দেখেছিলাম এই যে ইনক্রিমেন্টের, হ্যাঁ, ডিক্রিমেন্টের কাজ দেখেছি। এরপর আমরা কম্পারিজন অপারেটর দেখেছি, আপনার গ্রেটার দেন, লেস দেন, এগুলা, হ্যাঁ, যেগুলা স্ট্রিং কম্পারিজনের কাজগুলা। তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলা ছিল, অপারেটর, ইফ, ইলস, হ্যাঁ, টার্নারি অপারেটর, এগুলা দেখেছি, হ্যাঁ। আর দেখেছিলাম এই যে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কি ছিল, অর, এন্ড, নট, এগুলা। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ইয়াগুলা দেখবো, হ্যাঁ, লুপ দেখবো। লুপের কথা মনে আছে না আপনাদের? হ্যালো, আমরা পিএইচপি তে লুপ শিখেছিলাম, তাই না? পিএইচপি তে কয়টা লুপ শিখেছি? হুইল লুপ, জাভাস্ক্রিপ্ট লুপ, হ্যাঁ। পিএইচপি তে আমরা লুপ শিখেছিলাম কি, হোয়াইল লুপ, তারপর কি ছিল, ডো হোয়াইল, হ্যাঁ, তারপর ছিল কি ফর লুপ, হ্যাঁ, ফর ইচ, এই লুপগুলো শিখেছি, হ্যাঁ। তো আমরা ইয়াতেও শিখবো, জাভাস্ক্রিপ্টেও হোয়াইল, ডো হোয়াইল, হ্যাঁ, ফর লুপ, এগুলা শিখবো। তো আপনাদের কারো কি মনে আছে আপনার হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ, হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য মনে আছে? হ্যালো, স্যার একটা হচ্ছে প্রথম কন্ডিশন প্রথমেই চেক করে, মানে ঢুকে, আর একটা হচ্ছে কন্ডিশন পরে চেক করে, হ্যাঁ, এর কোনটা এটা হচ্ছে কোনটা কন্ডিশন প্রথমে চেক করে আর কোনটা কন্ডিশন মানে পরে চেক করে? হ্যাঁ, রাকি মন্ডল। স্যার এটা মনে নেই। আচ্ছা আচ্ছা, হোয়াইল লুপটা কি করে, প্রথমে কন্ডিশন চেক করে, কন্ডিশন হ্যাঁ। চেক করে, আর কন্ডিশন যদি ইয়া হয় আপনার, হ্যাঁ, পরে ট্রু হয়, হ্যাঁ, যদি কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কি করবে, সে তার কোড ব্লকে ঢুকবে। কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে কি করবে, সে কোড ব্লকে ঢুকবেই না, হ্যাঁ, মানে লুপটা একবারও চলবে না। আর ডো হোয়াইলে কি করে, প্রথমে সে এক্সিকিউট করে, তারপরে কন্ডিশনটা চেক করে। তো কন্ডিশন যদি ভুলও হয় তাহলে কি করবে, কমপক্ষে একবার চেক করবে। একবার লুপটা চলবে, হ্যাঁ। তারপর কি প্রথমে এক্সিকিউশন করার পর কন্ডিশনটা চেক করে, প্রথমে একবার এক্সিকিউশন হয়ে যাবে, তারপর কন্ডিশন চেক করবে। তো কন্ডিশন যদি ভুল হয় দ্বিতীয়বার আর ইয়ে হবে না, এক্সিকিউট হবে না, হ্যাঁ। তো আমরা এটা দেখি, সিনট্যাক্স দেখি। সিনট্যাক্সে আমরা প্রথমে দেখবো হোয়াইল লুপের। আমরা নেক্সট ক্লাস থেকে যে কোয়েরিটা দেখবো, হ্যাঁ, যে কোয়েরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যে কোয়েরি দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, হ্যাঁ। আমরা যে কোয়েরি দিয়ে অ্যাজাক্স এর কাজ করতে পারবো। তারপরে ধরেন কোনো একটা আছে, বাটন রাখলাম, সেই বাটনে ক্লিক করলে কি হবে, আমার ওয়েব পেজে একটা পোরশন হাইড হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা ধরেন একটা টেবিল আমি হাইড করে ফেলবো, একটা ফর্ম আমি হাইড করে ফেলবো, আরেকটা বাটনে ক্লিক করবো, আবার ওই ফর্মটা শো করবে, হ্যাঁ। এগুলা দেখবো। তারপরে কি দেখবো, আমরা যে কোয়েরিতে ইউজ করে ইয়া হয়ে যাবে, কোনো একটা বাটনে ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করলে কি হয়ে যাবে, অন্য একটা ধরেন প্যারাগ্রাফের কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ফন্ট চেঞ্জ হবে, এই সব, হ্যাঁ, এই কাজগুলা যে হয়,
হ্যাঁ ওয়েবসাইটে কিন্তু এই কাজগুলা হয়, হ্যাঁ এগুলা লাগবে। তো এগুলোর জন্য কি আমাদের জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ jQuery আমরা শিখতেই হবে। তারপর আমরা দেখব যে অ্যাজাক্স এর কাজ, অ্যাজাক্সটা লাগবে। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে অ্যাজাক্সটা লাগেই। তো এর জন্য কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথমে ধারণা নিতে হবে। এরপর আমরা জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি jQuery সেটা শিখব। জাভাস্ক্রিপ্টে যদি আপনার 10 লাইন কোড লিখতে হয়, jQuery তে সেটা 2 লাইন কোড লিখলেই হয়ে যায়। হ্যাঁ jQuery এর আপনার এটা কি স্লোগানটা হচ্ছে রাইট লেস ডো মোর, হ্যাঁ কম লেখো বেশি কাজ করো। তো এটা আমরা দেখব। তো আমরা এখন দেখতেছিলাম কি হোয়াইল লুপ। হ্যাঁ তো হোয়াইল লুপটা দেখি। আপনাদের কি কারো জাভাস্ক্রিপ্ট jQuery লাইব্রেরি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে? স্যার হ্যাঁ কার আছে? হ্যালো, কন্ডিশন আমাদের ইয়াটার যে হোয়াইল লুপের, হ্যাঁ হোয়াইল লুপের যে এটা সিনট্যাক্সটা হচ্ছে কি প্রথমে হোয়াইল কিওয়ার্ডটা থাকবে, হ্যাঁ তারপর কি থাকবে প্যারেনথিস, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কন্ডিশনটা থাকবে। এন্ড কন্ডিশন যদি ম্যাচ করে ট্রু হয় তখন কি করবে, এই যে কার্লি ব্রেসে ঢুকবে। কার্লি ব্রেসের ভিতরে থাকবে কি কোডটা, হ্যাঁ কার্লি ব্রেসে যে কোড থাকবে সেই কোডটা রান করবে। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স। হ্যাঁ এরপর আমরা দেখি ডো হোয়াইল লুপ। হ্যাঁ ডো হোয়াইল লুপ এর সাথে হোয়াইল লুপের যে পার্থক্যটা কোথায় সেটা দেখব। ডো হোয়াইল লুপ, হ্যাঁ ডো হোয়াইল লুপের সিনট্যাক্সটা মনে আছে কারো? হ্যালো সাকিব, ডো হোয়াইল লুপের সিনট্যাক্স জি মনে স্যার। আছে? ডো হোয়াইল লুপে কি হবে, প্রথমে ডো, তারপরে কি কার্লি ব্রেস, কার্লি ব্রেসের মধ্যে কি থাকবে কোড থাকবে, যে কোড থাকবে সেই কোডটা এক্সিকিউট করবে, রান করবে। হ্যাঁ এরপরে কি হবে, কোডটা রান করার পরে আমাদের হোয়াইলটা আসবে, হ্যাঁ কন্ডিশনটা। আর এই যে এখানে কি হোয়াইলের মধ্যে কন্ডিশনটা হবে, কন্ডিশন। আর এখানে কি হবে লাইন শেষ হলে, কি বলতে পারবেন? হ্যালো, এখানে কি হবে? সেমিকোলন হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ সেমিকোলন হবে। হ্যাঁ সেমিকোলন, এখানে কিন্তু একটা সেমিকোলন হবে। হ্যাঁ হোয়াইলে কিন্তু সেমিকোলন নাই, তো হোয়াইলে এখানে একটা সেমিকোলন আছে। তাহলে দেখেন আমাদের কি দুইটা লুপের মধ্যে পার্থক্য, যে কোনো একটা হোয়াইলে কি করবে প্রথমে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা ট্রু হলে সে এই কার্লি ব্রেসের মধ্যে যে কোডটা আছে সেই কোডটা রান করবে। কন্ডিশন যদি ফলস হয় তাই কোডটা কি একবারও রান করবে না, হ্যাঁ কোড একবার এক্সিকিউট হবে না। আর অন দা আদার হ্যান্ড ডো হোয়াইলে কি করবে, প্রথমেই সে ডোতে আসবে, ডোতে এসে যেখানে যে কার্লি ব্রেসে যে কোডটা আছে সেই কোডটা সে একবার রান করবে। হ্যাঁ রান করার পর কি আসবে, তারপর সে হোয়াইলে আসবে, হোয়াইলে এসে সে কন্ডিশনটা চেক করবে। তো এবার যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি দ্বিতীয়বার আর রান হবে না, রান করবেন। হ্যাঁ কমপক্ষে একবার কি হয়ে যায় তাহলে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ তো এটা আপনারা মনে রাখবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো হোয়াইল লুপটা ইউজ করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডো হোয়াইল লুপও ইউজ করতে হবে। হ্যাঁ কারণ যেখানে আমাদের আছে ধরেন একটা মেসেজ আমরা শো করে দেব, হ্যাঁ কমপক্ষে একবার সেখানে কি করতে হয়, লুপটা করতে হয়, হ্যাঁ এক্সিকিউট করতে হয় কন্ডিশন হলে, ফুলফিল না করলে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ডো হোয়াইল লুপটা ইউজ করব। তো আমরা এর একটা উদাহরণ দেখি হোয়াইল লুপের। লেট I ইকুয়াল টু নিলাম 0। এখন আমরা হোয়াইল পরে কি কন্ডিশন হবে, হ্যাঁ কন্ডিশন দিলাম সে I লেস দেন 3। হ্যাঁ I যদি 3 কম হয় তাহলে কি করবে, সেটা রান করবে। তো এখানে আমরা অ্যালার্ট দিয়ে দিই একটা, অ্যালার্ট I I এর ভ্যালুগুলো সে আমাদেরকে অ্যালার্ট দিবে। আচ্ছা বলেন তো
এই লুপটা কি ঠিক আছে? এই লুপটা আমরা যতটুকু লিখেছি এটা রান করলে কি হবে বলেন? সাকিব বলতে পারবেন? হ্যালো। স্যার এই লুপটা কিভাবে ইয়ে হবে, রান হবে বলেন? কি কি প্রিন্ট করবে? স্যার বুঝতে পারিনি স্যার হ্যালো আরেকবার বলেন স্যার, বুঝতে পারিনি স্যার। সাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই লুপটা কিভাবে কাজ করবে বলেন তো, হোয়াইল লুপটা? স্যার আরেকবার বুঝাই দেন স্যার, ভালো দেখেন, বুঝতে পারিনি। এখানে আমরা প্রথমে আই নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তাই না? তো আই জি এর স্যার। ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করেছি কত? 0। 0। হ্যাঁ, তো এখানে আমাদের হোয়াইল এর কন্ডিশন আছে কি, আই এর মান যদি 3 এর কম হয়, আই লেস দেন 3 হয়, তাহলে কি হবে? আমাদের লুপে ভিতরে ঢুকবে, তাই না? কোড যা আছে সেটা এক্সিকিউট হবে। তো আমাদের আই এর ভ্যালু কত? 0। 0। তো এটা 0 কি 3 এর চেয়ে ছোট না? জি স্যার। জি হ্যাঁ, 0 তো 3 এর চেয়ে ছোট, তাহলে কি স্যার হচ্ছে? জি ট্রু হচ্ছে। তাহলে ট্রু, তাহলে কি এটা আমাদের লুপটা চলবে, অ্যালার্ট কি দিবে? 0। হ্যাঁ, এরপর কি করবে? আয়ের মান কি আর 1 বাড়তেছে? আবার আয়ের মান কিন্তু এখানে 0ই থাকতেছে, তাই না? জি স্যার। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা আমাদের ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে, ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে না? তো ইনফিনিট লুপ এটাকে, হ্যাঁ, ইনফিনিট লুপ যদি না না করতে চাই আমরা, হ্যাঁ, এটাকে আমরা নরমাল ইয়া করতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে বলেন? এখানে কিন্তু আমাদের একটা জিনিস, একটা লাইন কম কম দেওয়া আছে। এটা কিন্তু একটা আমাদের ইনফিনিট লুপ হয়ে যাবে, আমরা চাচ্ছি না ইনফিনিট লুপ হোক। আমাদেরকে কি করতে হবে? আয়ের মান প্লাস ক্রমান্বয়ে প্লাস করে বাড়বে। দিতে, হ্যাঁ, প্লাস প্লাস করে দিতে। এবার আর ইনফিনিট লুপ হবে না। এবার কি হবে? প্রথমে আয়ের মান কি আছে? 0 আছে। 0 হবে। সে চেক করে দেখবে, হ্যাঁ ঠিক আছে, আয়ের মান সে 0টা প্রিন্ট করলো। এরপর কি করবে? 1 বেড়ে যাবে, 1 হয়ে যাবে। তো এখানে দেখবে 1 1 3 এর চেয়ে ছোট। ছোট আবার পরবর্তীতে সে প্রিন্ট 1 হবে। প্রিন্ট করবে, হ্যাঁ, আবার 2 হয়ে যাবে, পরবর্তীতে 2 প্রিন্ট করবে, এরপর কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তো দেখবে কি এটা 3 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ, তো 3 এর চেয়ে ছোট না, 3 সমান, তখন আর বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই প্লাস জি স্যার। প্লাসটা না দিলে কি হয়ে যাবে? সবসময় আয়ের মান 0ই থাকতো, তাই না? 0 থাকবে। তখন একটা স্যার ইনফিনিট লুপ হয়ে যেত। হ্যাঁ বলেন। 3 থেকে ছোট এখানে কন্ডিশন দেওয়া, কিন্তু 3 সমান হলেও প্রিন্ট করবে, তখন আমি কি করব? এই যে এটা ইকুয়াল দিয়ে নেই, যদি ইকুয়াল দিয়ে ইকুয়াল থাকতো দিলে ও কি হবে? 30 সমান যে হলে তখন 3 সমান হলেও সে প্রিন্ট করবে। প্রিন্ট জি করতো, স্যার। কিন্তু এখানে তো শুধু দিয়ে আছে। আমরা ইয়া ব্রাউজারে যাই, দেখি। জাভাস্ক্রিপ্ট, আমাদের ফাইলটার নাম কি? ফাইলটার নাম হচ্ছে index.html। ই ড্রাইভে আছি না? এটা আছে কোন ড্রাইভে? ই ড্রাইভে। জাভা। আচ্ছা, উপরে আমাদের কিছু ইয়া অ্যালার্ট আছে, অ্যালার্ট গুলো আমরা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, উপরের অ্যালার্ট গুলো বন্ধ করে দেই। উপরে কি অ্যালার্ট আছে?
এখানে আমাদের i এর মান হচ্ছে 4, তাহলে কি করবে, এটা কি রান করবে? সে প্রথমে আসবে হোয়াইলে, হ্যাঁ, কন্ডিশনে দেখবে কি i less than equal to 3, হ্যাঁ, সে একবারও কিন্তু ঢুকবে না, হ্যাঁ, কোনো কিছু এক্সিকিউট হবে না। দেখেন কোনো কিছু এক্সিকিউট হয় নাই, হ্যাঁ, সে কারণ কি কন্ডিশনটা ফুলফিল করতেছে না। জিরো থাকলে এটা আমাদের কি হলো কি হোয়াইল লুপ, হ্যাঁ। এখন যদি আমরা ডু হোয়াইলে করি, ডু হোয়াইলে কি করতে হবে, এই কোডটা যদি আমরা ডু হোয়াইলে করি তখন লেট জে ইকুয়াল নিলাম জে ইকুয়াল টু 0, তারপর প্রথমে কি আসবে ডো, ডো এর পরে কার্লি ব্রেস, হ্যাঁ, কার্লি ব্রেসে কি হবে, এখানে আমরা অ্যালার্টটা দিব, অ্যালার্ট জে, তারপর কি করব, যেটাকে বাড়িয়ে হ্যাঁ ইনক্রিমেন্ট করব, যে প্লাস প্লাস, এরপর কি হয় শেষ, হ্যাঁ, আপনার কি আছে চেকিংটা হয় শেষে, হোয়াইল জে দিলাম আমরা জে লেস দেন 3, এখানে যদি আমরা যে 4 দিতাম, 4 দিলে কি একবার সে রান করে যায়, কিন্তু আমরা যদি এখানে আমরা ইয়া যদি একবারও রান করে নাই হোয়াইল লুপে, তাই না, হ্যাঁ, আমরা যদি এখানে কন্ডিশন যদি ইয়া হয় ম্যাচ না করে, আর ইয়াতে দেখি ডো হোয়াইলে আমরা এখানে জে এর ভ্যালু নিলাম 4, হ্যাঁ, তো জে এর ভ্যালু 4 নিলাম, এখানে অ্যালার্ট করে দিলাম, হ্যাঁ, সে প্রথমে কি করবে, জে এর ভ্যালু 4টা অ্যালার্ট করবে, অ্যালার্ট করে সে এক ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে এখানে সে দেখবে কি ম্যাচ করে না, তখন আর আর ইয়া হবে না, হ্যাঁ, লুপটা আর চলবে না, কিন্তু কি কমপক্ষে একবার চলবে। এই যে আমরা রান করি, দেখেন প্রথমে কি আসছে 4 আসছে, হ্যাঁ, এরপর আর আসে না। তো এখানে ব্যাপারটা কি হলো, এখানে আমরা জে এর ভ্যালু দিয়েছি 4, হ্যাঁ, তো এখানে প্রথমে হচ্ছে কি ডো, হ্যাঁ, তো ডোতে ঢুকতেছে অ্যালার্ট, এখানে জে এর ভ্যালু যা আছে সেটা অ্যালার্ট করে দিল, তারপর জে এর ভ্যালু 1 বেড়ে গেল, তো জে এর ভ্যালু পরে কি 5 হয়ে গেল, তো এখানে যখন আসতেছে সে দেখতেছে কি জে এর ভ্যালু লেস দেন 3 থেকে কম হতে হবে, ম্যাচ করতেছে না, সেই জন্য কি সে পরবর্তীতে আর লুপটা চলতেছে না। তো আমাদের এই যে হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি? হ্যালো, ডো হোয়াইলে কি করবে, কমপক্ষে একবার লুপটা চলবে, হ্যাঁ, হোয়াইল লুপে যদি কন্ডিশন ম্যাচ না করে একবারও লুপটা চলবে না। এরপর আছে আমাদের ফর লুপ, ফর লুপের সিনট্যাক্স জানা আছে? বলেন তো ফর লুপের সিনট্যাক্সটা কি? হ্যালো, প্রথমে ফর, তারপর কন্ডিশন, এখানে দেখেন ফর লুপে কিন্তু আমাদের ইয়াটা একসাথেই, হ্যাঁ, এখানে ইয়ার মধ্যে হোয়াইল লুপে দেখেন আমরা ইনিশিয়ালাইজ করেছি কোথায়, হোয়াইলের বাইরে, যে i ইকুয়াল টু 0, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনটা হয়েছে, বিগিনিংটা হয়েছে কি লুপের বাইরে, হ্যাঁ, আর কন্ডিশনটা দিয়েছি কোথায়, কন্ডিশনটা দিয়েছি হোয়াইলের ভিতরে, হ্যাঁ, এরপর ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট করেছি কোথায়, এটা করেছি যে কার্লি ব্রেসের ভিতরে ইনক্রিমেন্ট, হ্যাঁ, অথবা ডিক্রিমেন্ট। ডু হোয়াইলও একইভাবে করা হয়েছে, প্রথমে আমরা ইয়াটা নিয়েছি, কাজের মহিলা হ্যাঁ, লুপে তো সব একসাথে হয় স্যার, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনটা করেছি কোথায়, লুপের বাইরে, হ্যাঁ, তারপরে কি ডু এর ভিতরে করেছি যে আমরা ইনক্রিমেন্টটা, হ্যাঁ,
আর হোয়াইল এর মধ্যে কন্ডিশনটা দিয়ে দিছি। আর ফর লুপে হবে কি সবগুলা একসাথে হবে। একসাথে হবে স্যার। হ্যাঁ, ফরের পরে একটা প্যারেন্থিস, এই প্যারেন্থিসের মধ্যেই সবগুলা একসাথে হবে। প্রথমে কি হবে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন বলতে পারি অথবা আমরা কি বিগিন বলতে পারি। বিগিন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এরপর কন্ডিশন, এরপর কি হ্যাঁ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এটাকে স্টেপে বলা হয়। হ্যাঁ, কোন স্টেপে যাবে। এরপর আসবে কি আমাদের কার্লি ব্রেসটা। কার্লি ব্রেসের মধ্যে কি আমরা কোড লিখবো, হ্যাঁ, যে কোডটা রান করবে যদি কন্ডিশন আমাদের ফুলফিল করে। তো এই যে উপরে আমরা যেই ইয়াগুলা, হ্যাঁ, এক্সাম্পলটা দেখলাম হোয়াইল এবং ডো হোয়াইল দিয়ে, হ্যাঁ, সেই একই এক্সাম্পল আমরা ইয়া দিয়ে করতে পারবো, ফর লুপ দিয়ে করতে পারবো, তাই না? ফর লুপ দিয়েও করতে পারবো। তো ফর লুপ দিয়ে করি। ফর এখানে কি হবে ইনিশিয়ালাইজেশনটা ভিতরেই, হ্যাঁ, নিলাম কে এর মান প্রথমে 0, তারপর করব কি কন্ডিশনটা দিয়ে দেব, হ্যাঁ, কে লেস দেন 3, তারপর হচ্ছে কি কে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট দেন তো, ডিক্রিমেন্ট। আর এখানে আমাদের কি করব পরে আমরা এখানে কোডে যে কোড ব্লকের ভিতরে এখানে অ্যালার্ট করে দেব, অ্যালার্ট কে। আচ্ছা, এই লুপটা কিভাবে ইয়া হবে রান করবে বলেন তো, স্টেপগুলা কে বলতে পারবেন? আরিফুল হাসান সাকিব, হ্যালো, এই লুপের স্টেপগুলা বলতে পারবেন? প্রথমে স্যার ইনিশিয়ালাইজেশন করা হয়েছে, হুম, তারপর কন্ডিশন দেওয়া হয়েছে, তারপর ইনক্রিমেন্ট করা হয়েছে। আমরা এই উদাহরণটা আমরা একটা উদাহরণ দিলাম না, যেমন কে এর মান কি 0, কে লেস দেন ইকুয়াল টু 3 পর্যন্ত। হ্যাঁ, এটা প্রতি ধাপে কিভাবে চলবে একটু বলেন। হ্যাঁ, ইনক্রিমেন্ট হবে, বলতে পারবেন? প্রথমে 1 0 আসবে, তারপর 1 2 আসবে। আচ্ছা, আমি বলি প্রথমে 3 একটা মান নিয়ে হবে, তারপরে যে কন্ডিশনটা দিয়ে আছে কন্ডিশনে গিয়ে চেক করবে যে এটা হচ্ছে কি শর্ত দিয়ে আছে, কি কন্ডিশন দিয়ে আছে। চেক করার পরে তারপর কে এখানে কে প্লাস প্লাস দিয়ে আছে, কে ইনক্রিমেন্ট, তাহলে এই কেতে গিয়ে যদি এইখানে 3 লেস দেন মানে 3 ছোট 3 নিচ পর্যন্ত হবে, মানে 1 2 এই দুইটা হবে 0 1 2। যদি ইকুয়াল দেওয়া থাকতো তাহলে 3 পর্যন্ত হতো। তারপর কে প্লাস প্রথমে 0 হবে, তারপর আবার কন্ডিশন চেক করবে, আবার কে প্লাস 1 হবে, তারপর আবার কন্ডিশন চেক করবে প্রথম থেকে, তারপর 2 হবে। আচ্ছা, আমি বলি এখানে এই যে দেখেন, এখানে আমাদের কিন্তু যে লুপের মধ্যে 3টা ইয়ার পোরশন আছে। একটা হচ্ছে বিগিন, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, হচ্ছে কন্ডিশনাল চেক, তারপরে হচ্ছে স্টেপ, হ্যাঁ, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, হ্যাঁ, এরপর হচ্ছে কোডের। তো এখানে যে ইয়াটা ইনিশিয়ালাইজেশনটা কিন্তু একবারই কাজ করবে, হ্যাঁ, প্রতিবার চেক করবে না। ইনিশিয়ালাইজেশনটা একবারই সে চেক করবে, আর প্রতিবার চেক করবে কি আমার ইয়াটা কন্ডিশনটা, হ্যাঁ, আর যখন কোডটার কোড ব্লকে ঢুকবে, হ্যাঁ, এক্সিকিউট করার পর আসবে ইয়াটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা। হ্যাঁ, তো প্রথমে কি হবে, প্রথমে এখানে আমাদের ইনিশিয়ালাইজেশনটা সে চেক করবে যে ইনিশিয়ালাইজেশন কত করা, কে এর মান 0, হ্যাঁ, যদি ঠিক আছে নিল, নেওয়ার পর সে চেক করে দেখবে কন্ডিশনটা ঠিক আছে কিনা, কে লেস দেন 3 পর্যন্ত, হ্যাঁ, কে এর মান 0 আছে, তাহলে এটা কন্ডিশন ট্রু হওয়ার পর কি করবে, সে কোডে ঢুকবে, কোডে ঢুকে অ্যালার্ট করে দেবে, হ্যাঁ, কে এর মান 0। এরপরে এটা যখন রান করবে, এরপরে সে এখানে যাবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে, হ্যাঁ, কন্ডিশনের পরে যাবে না, এটা রান করার পর সে যাবে, পরে কি করবে 0 ছিল 1 করে দিবে, হ্যাঁ, 1 করে দিবে, 1 করে দেওয়ার পর কি আবার কন্ডিশন আসবে, কন্ডিশনে দেখবে ঠিক আছে কিনা 1, হ্যাঁ ঠিক আছে, তারপর রান করবে, রান করার পর আবার যাবে এই ইনক্রিমেন্টে, সে 2 হবে, 2 আবার কি করবে কন্ডিশনের সাথে চেক করবে ঠিক আছে কিনা, তারপর সে আউটপুট এরপর 3 তে যাবে, 3 তে সে কন্ডিশনে আর ঠিক নাই, হ্যাঁ, হ্যাঁ, তারপর বের হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের যে ইনিশিয়ালাইজেশন বিগিনটা এটা কয়বার হবে, একবার হবে, এটা কিন্তু একাধিকবার হবে না, হ্যাঁ, আর ইয়ারটা কি হবে কন্ডিশনটা প্রতিবারই চেক হবে, আর কোডটা এক্সিকিউট করার পর কি হবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা, হ্যাঁ, কাজ করবে। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। আমরা এটা দেখি কিভাবে রান করে। আচ্ছা, এর আগে আমরা আগের এটা কমেন্ট করে দেই।
দেখেন প্রথমে 0 আসতেছে, তারপর 1, তারপর 2। হ্যাঁ, এরপর তো আমরা হোয়াইল, হ্যাঁ, এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য দেখেছি। এরপর আমরা কি ফর লুপটাও দেখেছি, তাই না? তো ফর লুপটা তো আপনার কাজ করতে পারবেন না। এখন আমাদেরকে আমরা পরবর্তী কিছু ফর লুপের মধ্যে কিছু কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে কি, ধরেন এই ফর লুপটা, হ্যাঁ, যে আমরা যেটা লিখলাম সেটা কি থেকে চলতে থাকবে, হ্যাঁ, 0 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, তো এটা যদি আমরা ধরেন দিতাম 10 দিতাম, সে, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত সে রান করতো। তো এরকম আমাদের হতে পারে না যে, এরকম প্রয়োজন হতে পারে যে আমরা সবগুলা প্রিন্ট করব না, হ্যাঁ, আমরা কোনো একটা সংখ্যাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, যে আমরা যদি যখন আসবে 0 1 2 3 4 5 6, হ্যাঁ, যখন 6 আসবে 6টাকে আমরা প্রিন্ট করব না, 6টাকে স্কিপ করে যাব। হ্যাঁ, 6 না এসে কি আবার 6টা বাদ হয়ে যাবে, 0 1 2 3 4 5, 6টা বাদ হয়ে যাবে কি আবার 7 8 9 প্রিন্ট হবে। হ্যাঁ, তো ওটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা হচ্ছে কি কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ আমাদেরকে ইউজ করতে হবে। কন্টিনিউর কি সিনট্যাক্সটা কি? কন্টিনিউর সিনট্যাক্সটা হচ্ছে আপনার যে স্টেপে আমি কন্টিনিউ করে দেব, হ্যাঁ, সেটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, আর বাকিগুলা চলতে থাকবে। তো আমরা একটা কন্টিনিউর উদাহরণ দেখি। কন্টিনিউ সে আমাদের যে লুপটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। ফর k equal to 0, k less than equal to 10, 10 পর্যন্ত সে প্রিন্ট করবে। তারপর কি k এর মান ইনক্রিমেন্ট করে দেব। হ্যাঁ, তো এখানে কি করবে, সে আমাদেরকে চেক করবে। হ্যাঁ, চেক এখানে কি আপনার এটা কন্টিনিউটি ইউজ করার জন্য কি করবে, সে তো প্রতি স্টেপে আমাদের কে এর মানটা হবে, প্রথমে কি থাকবে 0 থাকবে। হ্যাঁ, 0টা প্রিন্ট করবে। এরপর কি বাড়বে, 1 বাড়বে, 1 হবে। হ্যাঁ, এগুলো কন্ডিশনের সাথে চেক করবে, চেক করে দেখবে যদি ঠিক আছে সেগুলো প্রিন্ট করবে। তো এই ভ্যালুগুলো থাকে কোথায়, কে এর মধ্যে থাকে না? হ্যাঁ, তো আমরা এখন চেক করে দেখব কে এর মান 6 কিনা। আমরা 6টাকে কি করতে দেবো, হ্যাঁ, আমরা বাদ দিব। হ্যাঁ, 6টাকে প্রিন্ট করাবো না। তো সেক্ষেত্রে আমরা চেক করে দেখব, যদি 6 হয় তখন কি করব, তখন কন্টিনিউ করে দিব। হ্যাঁ, তখন 6টার প্রিন্ট হবে না। আর এছাড়া কি করবে, এছাড়া সে প্রিন্ট করবে। বুঝতে পেরেছেন? তো এটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, লুপ কন্ডিশন একটা ইউজ করতে হবে না, ইফ কন্ডিশন। হ্যাঁ, ইফ আমরা চেক করে দেখব, ইফ কে এর মান যদি কত হয়, 6 হয়, হ্যাঁ, তখন কি করব, আমরা কন্টিনিউটা করে দেব। কন্টিনিউ কিওয়ার্ডটা লিখে দেব, কন্টিনিউ। যদি হয় কে এর মান তো প্রতিবার বাড়বে এবং হ্যাঁ, আপনার কে এর মধ্যে জমা থাকতেছে, তখন কে টা আমরা চেক করে দেখব, যদি হয় 6 হয় সে কন্টিনিউ করবে। হ্যাঁ, এরপর কি লুপের বাইরে আমরা অ্যালার্ট দিয়ে দেব, অ্যালার্ট কে। এখন কিভাবে হবে, লুপটা চলবে কিভাবে, প্রথমে থাকবে কে এর মান 0 থাকবে। হ্যাঁ, কে কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, সে এখানে লুপে ঢুকবে। হ্যাঁ, ফর লুপে ঢুকে এখানে আবার ইফ কন্ডিশন আসবে। কন্ডিশনে দেখবে কি কে এর মান 6 কিনা, না 6 না, কে এর মান 0, সে এই লুপে আর ঢুকবে, ইফে আর ঢুকবে না। হ্যাঁ, সেখানে চলে আসবে, সে এটা প্রিন্ট করবে। তো এভাবে করে করে 0 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। তারপর কি হবে, এক সময় কে এর মান হবে 6 হবে। 6 হলে সে এখানে যে ইফ কন্ডিশনে ঢুকবে, ঢুকে কি পাবে, কন্টিনিউ হলে কি হবে, এটা বাদ দিয়ে দিবে। হ্যাঁ, বাদ দিয়ে পর আবার কি কে এর মান 1 বেড়ে যাবে, কে এর মান কত হবে, 7 হবে। 7 হলে আবার কি করবে, এটা সে এই কন্ডিশনে দেখবে 10 এর ছোট কিনা, হ্যাঁ ছোট, সে এই লুপে ঢুকে এখানে দেখবে এখানে না মিলে না, তখন কি করবে, 7টা আবার প্রিন্ট করবে। এভাবে করে করে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে বাদ যাবে কোনটা, 6 বাদ যাবে। হ্যাঁ, 6 কেন বাদ গেল, এখানে আমরা কি করেছি, কে এর মান যদি 6 হয় তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, সেটা কন্টিনিউ করবে। হ্যাঁ, কন্টিনিউ মানে কি, সেটা স্কিপ করে যাবে। হ্যাঁ,
স্যার আমরা কে ইকুয়াল ইকুয়াল যে সংখ্যা দেবো এই সংখ্যাটা স্কিপ করে যাবো। জি জি হ্যাঁ। সেটা আমরা রান করে দেখি। হ্যাঁ, প্রথমে 0 আসতেছে, তারপর 1 2 3 4 5, দেখেন 6 নাই, 6টা স্কিপ করে গেছে, 7 আসছে, 8 9 10। হ্যাঁ, এখন এই যে আমরা যে লুপটা লিখলাম, হ্যাঁ, এই লুপ ইউজ করে হ্যাঁ আপনারা কি করতে পারবেন, জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা, যে শুধু বেজোড় জোড় সংখ্যাগুলো প্রিন্ট করাবেন। হ্যাঁ, বেজোড় হলে কি করে দিবেন, কন্টিনিউ করে দিবেন। করতে পারবেন? হ্যালো, স্যার শুধু জোড় সংখ্যা? জোড় সংখ্যা বেজোড় সংখ্যা করতে হয় কিভাবে, নির্ণয় করতে হয় কিভাবে? হ্যালো, স্যার জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা স্যার জোড় বেজোড় কিভাবে নির্ণয় করা যায়? মডুলার ডিভিশন করে করা যাবে না? কোন সংখ্যাকে যদি 2 দিয়ে মডুলার ডিভিশন করা হয়, হ্যাঁ সেটা হ্যাঁ যদি 0 হয়, মডুলার ডিভিশনের রেজাল্ট যদি 0 হয় তাহলে কি সেটা জোড় সংখ্যা, ইভেন। হ্যাঁ, আর যদি 0 না হয় সেটা কি, অড, তাই না? তাহলে কি করব, আমরা এখানে চেক করে দেখব যে মডুলার ডিভিশন 0 কিনা। যদি 0 না হয়, হ্যাঁ যদি 0 হয় তাহলে 0 যদি হ্যাঁ না হয় তাহলে কি কন্টিনিউ করে দিব, মানে তখন বেজোড় সংখ্যাটা আর প্রিন্ট করবে না, হ্যাঁ জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। এটা করার চেষ্টা করেন। হ্যালো, এটাকে রান করেন। মেয়েরা রান করেন, কোডটা রান করেন। স্যার করছি তো। দেখতে পাচ্ছি না। ও আপনি এটা আপনার ব্রাউজারটাকে শেয়ার করে দেন, আপনার এটা শেয়ার করা, বিএস কোডটা শেয়ার করা। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ারে ব্রাউজারটাকে শেয়ার করে দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। 0 2 4 6 8 10, হ্যাঁ ঠিক আছে। সবাই যান, কোডে যান, কোডে যান, বিএস কোডে যান। হ্যাঁ, এখন একটু এক্সপ্লেইন করেন তো কিভাবে করলেন কাজটা। স্যার প্রথমে কে এর মান ধরে নিছি, তারপর কন্ডিশন দিছি কে 10 এর থেকে যদি ছোট হয় তাহলে এটা রান করবে, তারপরে ইনক্রিমেন্ট হইছে, তারপরে আছে ইফ দিছি কে কে এর মডুলার ডিভিশন করেছি যে 2 তে ভাগ করলে শূন্য হবে না, তারপরে আছে অ্যালার্টে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে শূন্য হবে না, মানে কি এটা কি সংখ্যা হবে, অড হবে না ইভেন হবে? জোড় সংখ্যা হবে না, এটা তো আমরা অড পাবো, অড পে বেজোড় সংখ্যা পাবো, বেজোড় সংখ্যা পেলে কি কন্টিনিউ করে দেব, মানে এটা বাদ, স্কিপ হবে। হ্যাঁ, আর যদি না হয় বেজোড় সংখ্যা না হলে কি যেগুলা জোড় সংখ্যা সেগুলা কি অ্যালার্ট হয়ে যায়, অ্যালার্ট করে দেব। স্যার আমি কম্পিউটার আর মোবাইলে দুটোতে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে। কম্পিউটার মাইক্রোফোন নেই তো এইজন্য এই যে আমরা এই যে কন্টিনিউ দিলে, হ্যাঁ যেটা কন্টিনিউ দেব সেটাই আরো শেখাবে না? হ্যালো, জি স্যার। আজকে নেটে সমস্যা করতেছে। যে দেখেন আমরা যে লুপের মধ্যে যদি কন্টিনিউ ইউজ করি, যেটাকে কন্টিনিউ করি সেটাকে স্কিপ করে যায়, হ্যাঁ সেটা আর প্রিন্ট করবে না। তো এখানে কি আমরা 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতেছি। এর মধ্যে কি করেছি আমরা, কি করব, যখন জোড় সংখ্যা আসবে সেগুলোকে স্কিপ করে যাব, বেজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে
ইয়া করতে হবে যে আমরা জোড় সংখ্যা কিভাবে করব, নির্ণয় করব, জোড় সংখ্যা কিভাবে বুঝবো। তো জোড় সংখ্যা বোঝার জন্য নির্ণয় করার জন্য, ক্যালকুলেশন করার জন্য কি করছে আমাদের একটা থিওরি আছে, সেটা হচ্ছে এই সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে মডুলার ডিভিশন করি, তার যদি আউটপুট যদি হয় 0 হয়, রেজাল্ট যদি 0 হয়, তাহলে কি সেটা জোড় সংখ্যা। তাহলে কি আমরা কে নামে যে বের নিচ্ছি সেটা আমরা দেখলাম যে মডুলার ডিভিশন করে, হ্যাঁ, সবগুলাকে চেক করে দেখবো 0 কিনা। 0 হলে কি হবে সেটা, যে কে 2 দিয়ে মডুলার ডিভিশন করে যদি 0 হয়, তাহলে কি সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে কি করে দেবো আমরা, এটা প্রিন্ট করবো না, বেজোড় সংখ্যা প্রিন্ট করবো। তো সেটাকে আমরা কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করে দিলাম। এরপর কি হবে, এরপরে যে অ্যালার্ট আসবে, অ্যালার্টে হচ্ছে জোড় সংখ্যা যদি হবে সেটা প্রিন্ট করবে না, বেজোড় সংখ্যা হলে প্রিন্ট করবে। আমরা এখানে এটা রান করি, দেখেন বেজোড় সংখ্যা আসছে 1 3 5 7 9। এভাবে আমরা সংখ্যাকে স্কিপ করে দিতে পারবো। হ্যাঁ, এরপর আছে এটা তো আমরা করলাম কি, যে লুপ চলতেছে, লুপ কত 0 থেকে 10 পর্যন্ত চলবে। 0 থেকে 10 এর মধ্যে যেগুলো আমরা স্কিপ করা, যেগুলো কন্টিনিউ, সেগুলো প্রিন্ট হবে না, কিন্তু বাকিগুলো প্রিন্ট হবে। হ্যাঁ, যেমন কি আমাদের 0 1 2, হ্যাঁ, যেগুলা স্কিপ করা সেগুলো স্কিপ করে গেছে। কিন্তু আমরা যদি চাই যে এরকম যে আমাদের লুপ 0 থেকে 10 পর্যন্ত আছে, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে 7 পর আর আমাদের লুপই চলবে না, আমাদের 7 পর আর কোনো কিছু প্রিন্টই হবে না। হ্যাঁ, যখন 7 পাবে বন্ধ হয়ে যাবে। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আরেকটা আছে, কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, ব্রেকটা ইউজ করতে হবে। আমরা একটা লুপ নিলাম, লুপে j = 0, j এর যেটা চলবে কোন পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু 10 পর্যন্ত। তারপর কি হবে, ইনক্রিমেন্ট হবে j প্লাস প্লাস। স্যার একটা কথা বলবো, আমাদের ছুটি দেবে না? j এর মান 7, হ্যাঁ, যদি 7 হয়, j এর মান 7 হলে কি করব, আমরা ব্রেক করে দিব, ব্রেক। j এর মান 7 হলে ব্রেক করে দিব। এছাড়া করব কি, এছাড়া অ্যালার্ট দিব। হ্যাঁ, তো এটার আউটপুট কি হবে বলেন? হ্যালো, এই যে লুপটা লিখলাম, সেই লুপের আউটপুট কি হবে? 7 পর্যন্ত। 7 ব্রেক করবে। না, আউটপুট তাহলে বলেন কত থেকে কত প্রিন্ট করবে? স্যার 1 2 3 1 থেকে শুরু হবে, 0 থেকে 7 পর্যন্ত হবে স্যার। হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত 7 পর্যন্ত প্রিন্ট হবে। স্যার। ভালো করে দেখেন, 7 পেলে তো সে ব্রেকই করে দেবে। হ্যাঁ, 7 করলে তার প্রিন্ট করবে না। 6 পর্যন্ত হবে স্যার। 0 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ 6 পর্যন্ত। তো এটা আমাদের কি হবে, 0 থেকে 6। হ্যালো, হ্যাঁ, রাকিবুল হাসান, হ্যালো স্যার। একটু প্রবলেম হয়েছে স্যার, মানে আমাদের এখানে সারাদিনকার বিদ্যুৎ মানে সংযোগ নাই স্যার। তো আমি স্যার অন্য আর কি জয়েন হয়েছিলাম স্যার। বিষয়টা হচ্ছে স্যার, আমি বুঝেছেন কন্টিনিউর মধ্যে ব্রেক আর কন্টিনিউ? জি স্যার। হ্যাঁ, ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য বলেন। স্যার কন্টিনিউ হচ্ছে আমরা এখানে যে কন্ডিশন দেব, ওই কন্ডিশন চেক করে যদি
সেই মানে কন্ডিশনটা বাদ দিয়ে পরে হচ্ছে আবার ধাপে ধাপে চলতেই থাকবে, কিন্তু হুম। এই ব্রেকে হচ্ছে যে কন্ডিশন দিয়ে আছে এখানে আছে ইফ যে ইকুয়াল 7, এই 7 পর্যন্ত আসে ওইটা হচ্ছে ব্রেক করে যাবে, এরপরে আর যাবে না। কিন্তু এই আমাদের 10 লুপ ছিল কি 10 পর্যন্ত, তাই না? লুপ পর্যন্ত ছিল, কিন্তু এই 10 পর্যন্ত যাবে না, 7 এসে ব্রেক করে যাবে। হ্যাঁ, তো এটা আমরা আউটপুট দেখি। প্রথমে দেখেন 0 1 2 3 4 5 6 7, হ্যাঁ এরপর 6 পর্যন্ত, 7 কিন্তু আর আসে নাই, তাই না? 7 পেলে কি সে ব্রেক, হ্যাঁ 6 পর্যন্ত প্রিন্ট করছে, এরপর চলে গেছে, এরপর দেখেন আর আসতেছে না। তো ইয়া দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন দেখব। হ্যাঁ, ফাংশন জাভাস্ক্রিপ্ট ফাংশন। ফাংশন, হ্যাঁ আপনার পিএইচপি ফাংশনের কথা মনে আছে? ফাংশন কিভাবে লিখতে হয়? হ্যালো, পিএইচপি ফাংশনের কথা মনে আছে? জি স্যার। ফাংশন কিভাবে লিখতে হয়? স্যার হাসছে স্যার। ফাংশনের সিনট্যাক্সটা কি বলেন? ফাংশনের সিনট্যাক্স কি? ফাংশনের সিনট্যাক্স হচ্ছে রাখি রাখি মন্ডল মনে আছে ফাংশনের সিনট্যাক্স? মেথড দিয়ে প্যারেনথেসিস। প্রথমে আমাদের ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তাই না? ফাংশন কিওয়ার্ড লিখে একটা ফাংশনের একটা নাম দিতে হয়। হ্যাঁ, ফাংশন নাম দিতে হবে। ফাংশন নেম, তারপর কি থাকে? প্যারামিটার থাকে, তাই না? এই যে প্যারেনথেসিস দিয়ে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে প্যারামিটার গুলো থাকে। এরপর থাকে কার্লি ব্রেস, হ্যাঁ কার্লি ব্রেসের মধ্যে কি থাকে? ফাংশনের কোড গুলা থাকে, হ্যাঁ যে কোড গুলো রান করবে। এই ফাংশনকে কল করলে যে যে কোড গুলা রান করবে সেটা থাকে কি? কার্লি ব্রেসের ভিতরে। তো এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন, ফাংশন, হ্যাঁ সিনট্যাক্স। তো ফাংশনে কিন্তু দুইটা পোরশন আছে, একটা হচ্ছে কি ফাংশনটাকে আপনার ডিফাইন করতে হবে, লিখতে হবে, আরেকটা হচ্ছে কি সেই ফাংশনটা লিখলে কি হবে? শুধু সেই ফাংশনটা কল করতে হবে, তাই না? কল করলে কি হয়? আমি তো ওটা কালকে পরীক্ষা দিয়ে আসার হ্যাঁ, সময় কল না করলে তো ফাংশনটা রান করবে না, তাই না? ফাংশনটা কল করতে হবে কিভাবে? ফাংশনের নাম দিয়ে, ফাংশন নেম লিখে প্যারামিটারটা লিখে দেব, তাই না? তা আমাদের ফাংশনটা কল হয়ে যাবে। প্রথমটা হচ্ছে কি ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন মানে ডিফাইন এ ফাংশন। ডিফাইন এ ফাংশন, হ্যাঁ এইভাবে ফাংশনটাকে প্রথমে ডিফাইন করতে হয়, হ্যাঁ ফাংশনটাকে লিখতে হয়, তারপর কি করতে হয়? কল, হ্যাঁ কলিং এ ফাংশন, কলিং এ ফাংশন, কলিং এ ফাংশন। প্রথম ডিফাইন করে নিতে হয়, তারপরে কলিং করতে হয়। তো আমরা একটা ফাংশন লিখি। ফাংশন লিখতে হলে প্রথমে আমাদেরকে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। ফাংশন কিওয়ার্ড লিখে ফাংশনের একটা নাম দিতে হবে, হ্যাঁ শো মেসেজ নামে একটা ফাংশন আমরা লিখলাম, হ্যাঁ এই ফাংশনের প্যারামিটার কোনো প্যারামিটার দিলাম না, আর ফাংশনের কোডের মধ্যে আমরা একটা অ্যালার্ট দিয়ে দেই, অ্যালার্ট। This is web application development batch 2, তাই না? batch 1, batch 1।
তো আমাদের কি হলো, এটা ফাংশন ডিফাইন করা হলো, ফাংশনের হ্যাঁ লেখা হয়। এখন কি করতে হবে, এটা লিখতে গিয়ে আমাদের কোনো কিছু ইয়া করবে, রান করবে? এটা যদি আমরা রান করি, হ্যালো, না আমাদের কি স্যার, আউটপুট আসবে? তো আউটপুট আনার জন্য আমাদের কি করতে হবে? না স্যার, আউটপুট আনার জন্য কি করতে হবে? ফাংশন নেমটা ফাংশনটাকে কল করতে হবে। হ্যাঁ, যে ফাংশনটাকে কল করতে হবে। ফাংশন কল করব কিভাবে? ফাংশনের নামটা লিখতে ফাংশনের হবে, নাম লিখে প্যারামিটার দিতে হবে। তো আমাদের এখানে তো কোনো প্যারামিটার নেই, তাই না? আমরা সেজন্য কি প্যারেন্থেসিসে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। হ্যাঁ, প্যারামিটার থাকলে সেগুলো দিতে হতো। দেখেন, এই যে কোডটা রান করলাম, তো আমাদেরকে এই ফাংশনটাকে কল করলাম। ফাংশনে কল করলে কি ফাংশনের বডির ভিতরে যে কোডগুলো লেখা সেটা এক্সিকিউট করবে। তো ফাংশনের বডির মধ্যে কি লেখা? অ্যালার্ট, অ্যালার্ট একটা মেসেজ। তো সেই মেসেজটা আমাদেরকে শো করেছে, দিস ইজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ব্যাচ 1। তো ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখলাম, আর কিভাবে কল করতে হয় তা দেখলাম। তো এছাড়াও কি আছে ফাংশনের মধ্যে? আমাদের কি প্যারামিটার, হ্যাঁ প্যারামিটার ইউজ করতে হবে না? যে ফাংশনে আমরা যদি ফাংশনটাকে ডায়নামিক করতে চাই, হ্যাঁ ফাংশনের ভিতরে কোনো কিছু ভ্যালু দিতে চাই, তো এই যে আমাদের এই ফাংশনটা কি হয়ে গেল? একটা স্ট্যাটিক ফাংশন হয়ে গেল না? এই ফাংশনে কি আমরা কোনো কিছু বাইরে থেকে আউটপুট ইনপুট দিতে পারতেছি? কোনো ইনপুট দিতে পারতেছি না, তাই হ্যাঁ এখানে যেই টেক্সট লেখা সেই টেক্সটই শুধু শো করাচ্ছে। তো আমরা যদি ফাংশনটাকে একটু ডায়নামিক করতে চাই, বাইরে থেকে আমরা ফাংশনটা যখন কল করবে, কল করার সময় কিছু ইনপুট দিয়ে দিব, হ্যাঁ সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে প্যারামিটার ইউজ করতে হবে, তাই না? তো এক্ষেত্রে আমাদের ফাংশনের প্যারামিটারটা চলে আসবে। ফাংশন প্যারামিটার, প্যারামিটারটা কিভাবে লিখতে হয়? প্যারামিটারটা লিখতে হয় যখন যে ফাংশন আমরা প্যারেন্থেসিসের মধ্যে নেম দিব, নেমে প্যারেন্থেসিসের ভিতরে দিব। সে আমরা একটা করব, হ্যাঁ একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের কাজটা হবে দুইটা আপনার ভ্যালু নেবে, হ্যাঁ সেই দুইটা ভ্যালুকে কি করবে? সে যোগফল, হ্যাঁ যোগফল আমাদেরকে রিটার্ন করে দিবে, হ্যাঁ যোগফলটা সে অ্যালার্ট করে দিবে। হ্যাঁ, তো এর জন্য কি করব? আমরা একটা ফাংশন নেই, নাম দিলাম সাম। এই ফাংশনটা কি করবে? দুইটা আপনার প্যারামিটার নেবে, হ্যাঁ দুইটা ভ্যালু নেবে। তো এখানে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, দিলাম ওয়াই আর জেড। তারপর কি করবে? এই দুইটাকে যোগফল আমাদের অ্যালার্টে দেখাবে, ওয়াই প্লাস জেড। এটা আমরা আউটপুট দেখি। প্রথম যে এইটা ছিল অ্যালার্টটা, এটা আমরা বন্ধ করি না, হ্যাঁ সেজন্য প্রথম অ্যালার্টটা আসছে। আচ্ছা দেখি আমাদের কোডে, ও আচ্ছা হ্যাঁ প্রথম অ্যালার্টটা আমরা এটা কি করি? আমরা এটাকে তো কল করি নাই, তাই না? তো এটা আউটপুট কিভাবে আসবে? হ্যাঁ তো আমরা কল করি সাম, আমরা 10 আর 5, হ্যাঁ দুইটা সংখ্যা যোগ করব। তো প্যারামিটার, হ্যাঁ প্যারামিটার কিভাবে কাজ করে আচ্ছা বলেন তো সাকিব? যে এই আমাদের ফাংশনটা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ এবং কি করলাম? এই ফাংশনটা কল করলাম, এটা কিভাবে কাজ করবে একটু ডিফাইন করেন, হ্যাঁ এক্সপ্লেইন করেন। যে কোডটুকু আমি করে রেখেছি, বল করে রেখেছি, সেগুলো একটু এক্সপ্লেইন করেন। হ্যালো, প্রথমে ফাংশন, তারপর ফাংশনের নাম, তার প্যারেন্থেসিসের মধ্যে ফাংশনের প্যারামিটার নেওয়া হলো এবং সেটাকে অ্যালার্ট করে দেওয়া হলো ওয়াই প্লাস জেড। আচ্ছা এখান থেকে বলেন, যখন আমরা যে ফাংশনটাকে কল করব, কল করার পরে সেটা কি কাজ করবে? সে কি করবে? ধরেন আমাদের এই যে 245 নাম্বার লাইন, হ্যাঁ সাম প্যারামিটার 10 আর 5, হ্যাঁ এটা যখন সে পাবে সে কি করবে? এইটা যখন পাবে সে y এ 10 যাবে আর 5 টা যাবে z এর ভ্যালু হিসেবে। হ্যাঁ তারপরে সে দেখবে, হ্যাঁ সে কি করবে? প্রথমে দেখবে, খুঁজে নেবে যে সাম নামে কোনো ফাংশন আছে কিনা, হ্যাঁ এই পেজের মধ্যে সে খুঁজবে সাম নামে কোনো পেজ ফাংশন আছে কিনা, হ্যাঁ সে পেয়ে যাবে একটা সাম নামে ফাংশন।
সামনে আমাদের ফাংশন পেলো, এরপর কি করবে বলেন? প্রথম প্যারামিটারে প্রথম ভ্যালুটা যাবে, হ্যাঁ দ্বিতীয় প্যারামিটারে দ্বিতীয় ভ্যালুটা যাবে, তারপরে অ্যালার্টের ভিতরে এসে দুটো যোগ হয়ে তারপরে আমার এই সামে আমার আউটপুট দেখাবে দুইটা যোগ ভ্যালু কোন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, স্যার হ্যাঁ তো এই কোডটা তো আমরা বুঝতে পেরেছি তাই না? হ্যাঁ এটা আমরা আউটপুট দেখি। হ্যাঁ হ্যাঁ 15 চলে আসছে। তো এখানে কি, এখানে আমরা কি প্যারামিটার কিভাবে ইউজ করতে হয় এটা দেখলাম। হ্যাঁ তো এখানে আবার আরেকটা কিন্তু আছে, হ্যাঁ ডিফল্ট প্যারামিটার। হ্যাঁ ডিফল্ট প্যারামিটারের ব্যাপারটা আপনাদের মনে আছে? ডিফল্ট প্যারামিটার, হ্যালো, বাই ডিফল্ট ভাবে যেটা থাকবে স্যার। হ্যাঁ এবার দেখবো আমরা ডিফল্ট প্যারামিটার কিভাবে ইউজ করতে হয়। ডিফল্ট প্যারামিটার, ফাংশন উইথ ডিফল্ট প্যারামিটার। ফাংশন উইথ ডিফল্ট প্যারামিটার। ধরুন একটা ফাংশন নেই, এই ফাংশনের নাম আর ফাংশনের নামগুলো আমরা মিনিংফুল দিব। হ্যাঁ ফাংশনের নাম দেখে যাতে বোঝা যায় যে ফাংশনের কাজটা কি। হ্যাঁ বুঝতে পেরেছেন? যেমন আমাদের যে প্রথম ফাংশনটা আমরা কি দিছি, শো মেসেজ, মানে বোঝা যায় ফাংশনটা একটা মেসেজ শো করবে। হ্যাঁ তো আমরা একটা ফাংশন নেই যে ফাংশনটা যা ক্যালকুলেট সাম, হ্যাঁ সে কি করবে, মানে যোগফল, হ্যাঁ কি করবে, নির্ণয় করবে। হ্যাঁ তো ক্যালকুলেট এরকম নাম দিবেন যাতে আপনার নামটা বুঝে দেখলে বোঝা যায় যে এর কাজ কি হবে। ক্যালকুলেট সাম নামে একটা ফাংশন নিলাম, সেই ফাংশনে আমরা প্যারামিটার, দুইটা প্যারামিটার নেই, সে এ নেই, হ্যাঁ আরেকটা বি। হ্যাঁ তো বি এর মান আমরা বাই ডিফল্ট 4 দিয়ে দেই। হ্যাঁ এই যে আমরা যে প্যারামিটার থাকবে, প্যারামিটারে যদি ভ্যালু দিয়ে দেই কিছু একটা, সেটা হচ্ছে কি, সেগুলাকে কি বলা হয়, ডিফল্ট প্যারামিটার। তো ডিফল্ট প্যারামিটারটা যখন আমরা রান করব, হ্যাঁ রান করার সময় কি আমরা যখন কল করব এটা, তো ডিফল্ট প্যারামিটারে যেখানে ভ্যালু দেওয়া আছে সেটা যদি ভ্যালু নাও দেই তা কি কি হবে, এখানে ডিফল্টে যেটা দেওয়া আছে সেটা পাবে। আর যদি আমরা হ্যাঁ ভ্যালু প্যারামিটার দিয়ে যদি দেই তাহলে কি হবে? হ্যাঁ দিয়ে দেই, তখন কি পাবে, যেটা দিব সেটা পাবে। এটাই পাবে। ও আচ্ছা। অ্যালার্ট সে এ আর কি বি। তো এই ফাংশনটা যদি আমরা কল করি, ফাংশনের নাম কি, ক্যালকুলেট সাম। হ্যাঁ এটাকে কল করি, এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি দিতেই হবে, কারণ এটা কিন্তু আমরা ভ্যালু দেই নাই তাই না, ভ্যালু দেওয়া হয়েছে, ডিফল্ট ভ্যালু দেওয়া হয়নি, তো এটার ভ্যালু আমাদের অবশ্যই দিতে হবে। ভ্যালু দিলাম কি 10, হ্যাঁ 10 দিলাম। আর দ্বিতীয় যে প্যারামিটার আমাদের বি এর আমরা এখানে ভ্যালু দিলাম না। হ্যাঁ না দিয়ে এখন এটাকে রান করি, তো এটার আউটপুট কত আসবে? 14 আসবে। হ্যাঁ 14 আসবে। 14 আসবে। 14 কেন আসবে? স্যার বি এর ভ্যালু দেয়া আছে, মানে হ্যাঁ বিটা হচ্ছে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, সেই ডিফল্ট ভ্যালুটা নিবে, সেটা আপনার এ এর ভ্যালু হচ্ছে 10, হ্যাঁ আর বি এর ভ্যালু হচ্ছে 14, সেই দুটা ডিফল্ট ভ্যালু। হ্যাঁ বি এর ডিফল্ট ভ্যালু হচ্ছে কত, 4, 10 আর 4 যোগ করে 14 আমাদের আউটপুট দেখাবে। স্যার বুঝি না, এটা আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি, আমাদের এই যে প্যারামিটার যদি ইয়াতে আমরা ফাংশনটা যখন লিখবো, ডিফাইন করব, তখন কি যদি প্যারামিটার থাকে তখন কল করার সময় কি প্যারামিটার অবশ্যই দিতে হবে। হ্যাঁ তাই না, না দিলে এরর দেবে। আচ্ছা এটাকে আমরা একটু বন্ধ করি, বন্ধ করে আগেরটার উদাহরণটা দেখি। হ্যাঁ এই ধরনের যে আগের উদাহরণটা, এখানে কি আছে, আমাদের প্যারামিটার সাম যে ফাংশনটা, ফাংশনের প্যারামিটার আছে দুইটা, ওয়াই আর জেড। এখন এটা যদি আমরা কল করি, তো আমাদেরকে প্যারামিটার কয়টা দিতে হবে, দুইটা আছে তাই না, দুইটাই দিতে হবে। হ্যাঁ আমরা যদি একটা দেই, একটা দিয়ে রান করি, দেখি কি বলে। দেখেন নেন দেখাচ্ছে, হ্যাঁ নট এ নাম্বার, হ্যাঁ সে এরর দেখাচ্ছে। তো কি করতে হবে,
দুইটা প্যারামিটার থাকলে দুইটা কল করার সময় সেই দুইটা প্যারামিটারের জন্য ভ্যালু দিতে হবে, তাই না? না দিলে কি এরর ধরবে। দেখেন এবার ঠিক আছে। তো আমরা আর পরেরতে একটা মান হ্যাঁ, আর নিয়ে একটা এই ভ্যালু পরেরটা, দিয়ে আছে। এই পরেরটাতে আমরা কি করেছি, হ্যাঁ এখানে কি ছিল, দুইটাই ম্যান্ডেটরি ছিল, তাই না? এই যে প্যারামিটারটা যখন কল করেছি কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দেই নাই, হ্যাঁ দুইটাই কি ম্যান্ডেটরি, দুইটার একটা যদি কম দেই তাহলে সে রান করবে না, দুইটাই দিতে হবে। আর আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে কি ডিফল্ট প্যারামিটার। হ্যাঁ, ডিফল্ট প্যারামিটারের ব্যাপারটা কি, ডিফল্ট প্যারামিটারের ব্যাপারটা হচ্ছে এইরকম যে ফাংশনটা যখন করা হবে, ডিফাইন করা হবে, তখন কি যে দুইটা প্যারামিটার থাকবে, প্যারামিটারের মধ্যে যেটা আমরা কোনোটার যদি করি, হ্যাঁ ডিফল্ট ভ্যালু দিয়ে দেই, তখন কি হবে, সেখানে প্যারামিটারে যদি নাও দেই সেই ভ্যালুটা পেয়ে যাবে। হ্যাঁ, যেমন আমাদের কি ক্যালকুলেট সামের মধ্যে দুইটা প্যারামিটার আছে, একটা আছে এ, একটা আছে বি, এর আমরা কোনো ভ্যালু দেই নাই, তাহলে কি এটা ম্যান্ডেটরি, এটা আমরা যখন কল করব এটার ভ্যালু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আর বিটা কি, আমরা বিটার একটা ভ্যালু দিয়ে দিছি, বি এর ভ্যালু কত, বাই ডিফল্ট একটা ভ্যালু হচ্ছে 4 দিয়ে দিছি। হ্যাঁ, তো এই ফাংশনটা যখন আমরা কল করব অবশ্যই এর ভ্যালু দিতে হবে, এর ভ্যালু দিলাম, এর ভ্যালু সে কত পেলো, সে পেলো 10, আর বি এর ভ্যালু দেই নাই, কিন্তু বি এর ভ্যালু না দিলে কি হবে, বি এর তো একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 4, তাহলে কি হবে, সে 10 আর 4 এর মধ্যে যোগ করবে, যোগ করে আমাদেরকে অ্যালার্ট দিয়ে মেসেজটা দেখাবে। এবার বুঝতে পেরেছেন রাখি মন্ডল? এবার বুঝছি, হ্যাঁ দেখেন রান করে এই যে 14 দেখাচ্ছে। এবার বুঝতে পারছি। আর যদি এই যে আমাদের এটা তো ম্যান্ডেটরি, আমরা যদি এটা না দেই, এবার দেখি কি হয়। দেখেন আমাদের আমরা কোন কল করার সময় কোনো ভ্যালু দিলাম না, হ্যাঁ ভ্যালু না দিলে কি হবে, এর ভ্যালু পাবে না, বি এর ভ্যালু পাবে, বি এর ভ্যালু কত 4, তাহলে কি হবে, দুইটা তো দরকার, হ্যাঁ আমরা একটা আছে, তো এটা কি হবে, এরর দেখাবে, তাই না? নান হবে। এটা রান করে দেখেন যে নাম দেখাচ্ছে নট এ নাম্বার। তো আমাদের কি এর ভ্যালু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এর ভ্যালু দিয়ে আমরা বি এর ভ্যালু না দিলেও হবে, কারণ বি এর ডিফল্ট ভ্যালু একটা আছে। হ্যাঁ দেখেন এই যে 19, 15 আর 4 19, এটা তো গেল ডিফল্ট ভ্যালু। এখন যখন ডিফল্ট ভ্যালু আছে, তো আমরা কল করার সময় যদি আরেকটা ভ্যালু দিয়ে দেই এর, হ্যাঁ বি এর, হ্যাঁ আরেকটা ভ্যালু দিলাম, সে 5 দিলাম, সেক্ষেত্রে কোনটা কাজ করবে, এই ডিফল্ট ভ্যালুটা কাজ করবে নাকি আমরা যে কল করার সময় যে ভ্যালুটা দিছি সেটা কাজ করবে? কল করার সময় যে ভ্যালু দিতে হবে হ্যাঁ কল করার সময় যেটা ভ্যালু দিছি সেটা। হ্যাঁ, তো এখানে রেজাল্ট আমাদের কত দেখাবে, 20 দেখাবে। 20। হ্যাঁ বুঝেছেন? জি স্যার। হ্যাঁ, এই রুলস গুলা মনে রাখবেন। তো এই গেল আমাদের যে কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এবার আপনারা একটা ফাংশন লেখেন, হ্যাঁ ফাংশন লিখে আমাকে দেখান, সেই ফাংশনটার কাজ হবে কি, সেই ফাংশনটার কাজ হবে যে আপনার একটা এজ, হ্যাঁ প্যারামিটার হিসেবে এজ নেবে। হ্যাঁ, ফাংশনটার নাম হবে ধরেন চেক এজ। হ্যাঁ, তো সেখানে প্যারামিটার হিসেবে একটা ভ্যালু দিবেন, যদি আপনি 18-র নিচে দেন, হ্যাঁ সে বলবে কি যে চাইল্ড, হ্যাঁ আর 18-র উপরে দিলে সে বলবে কি অ্যাডাল্ট। এই আমাকে করে দেখান সবাই। ফাংশনের নাম হবে চেক এজ। হ্যাঁ, আর এটা একটা প্যারামিটার থাকবে, হ্যাঁ ধরেন এজ নামে একটা প্যারামিটার, একটা ভেরিয়েবল। হ্যাঁ, তো এখানে যখন কল করবেন, ফাংশনে কল করবেন কিভাবে, চেক এজ, হ্যাঁ এখানে ভ্যালু দিয়ে দিলেন, হ্যাঁ লিখলেন 17 লিখলে কি বলবে, সে বলবে চাইল্ড, হ্যাঁ অ্যালার্ট দিবে চাইল্ড। সে লিখলেন যে 19, সে বলবে অ্যাডাল্ট। হ্যাঁ, এর এটা করেন, হ্যাঁ সবাই করেন। এই কোডটা কিন্তু খুবই সিম্পল ছিল, সেটা হচ্ছে আমরা চেক করব যে এজটা, হ্যাঁ তো এজটা চেক করার জন্য আমরা একটা ফাংশন কিওয়ার্ড নিব, তারপরে ফাংশনের একটা নাম দেব, ফাংশনের নাম দিলাম চেক এজ। হ্যাঁ, তারপরে একটা প্যারামিটার দিলাম এজ নামে একটা ভেরিয়েবল। তারপরে ফাংশনটা কি করব, ফাংশনটা চেক করে দেখবে যে এজ নামে যে ভেরিয়েবল, হ্যাঁ যে প্যারামিটারটা, হ্যাঁ এটার ভ্যালু কত, ভ্যালু যদি 18-র বেশি হয় তাহলে বলবে অ্যাডাল্ট, আর নয়তো কি হবে ইজ, সে বলবে হ্যাঁ চাইল্ড। তো এটা আমরা চেক করে আমরা দুই ভাবে করতে পারবো, এটা ইফ ইলস ইউজ করে করা যাবে, টার্নারি অপারেটর ইউজ করে করা যাবে। হ্যাঁ, তো ইফ ইলস ইউজ করে করি, ইফ যদি কি যে এজ এর ভ্যালু
এজ এর ভ্যালু যদি 18 চেয়ে বড় বড় হয়, হ্যাঁ, তাহলে কি, তাহলে সে অ্যালার্ট দিবে আমাদের, অ্যালার্ট দিবে কি অ্যাডাল্ট। আর নয়তো এটা যদি না হয়, না হলে কি, মানে 18 ছোট, সেক্ষেত্রে ইউজ অ্যালার্ট, অ্যালার্ট দিবে কি চাইল্ড। এই যে আমাদের কাজ শেষ আমাদের ফাংশনের। হ্যাঁ, এখন এটা আমরা যদি কল করি, এখানে আমরা ইয়া দিয়েছি কত, এই ফাংশনটা কল করেছি চেক এস, তাই এর ভ্যালু দিয়েছি কত 20, 20 কি 18 এর বড়, তাহলে কি অ্যালার্টে কি আসবে, অ্যাডাল্ট আসবে। যে অ্যাডাল্ট আসবে। এখন আমরা যদি এখানে দেই যে 2, হ্যাঁ 2 থেকে 18 এর ছোট, তাহলে কি ইফে ঢুকবে না, কোডটা কোথায় ইয়া যাবে, হ্যাঁ ইউজে যাবে। তো ইউজে কি আছে, অ্যালার্ট চাইল্ড, হ্যাঁ সেটা প্রিন্ট হবে। তো এটাকে কি টার্নারি অপারেটর ইউজ করে করা যায়। হ্যাঁ, তো এই গেল আমাদের যে ফাংশন কিভাবে আমরা ইউজ ডিফাইন করব, কল করব, সেখানে প্যারামিটার কিভাবে দিব, ডিফল্ট প্যারামিটার কিভাবে দিব, এগুলো আমরা দেখলাম। হ্যাঁ, তো এরপর আমরা দেখব যে যে ফাংশনের নামগুলো আসলে কিরকম হওয়া উচিত। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখবো যে রিটার্ন, হ্যাঁ রিটার্ন টাইপটা আসলে কি, হ্যাঁ ফাংশন কিন্তু আবার কি করে, একটা ভ্যালু রিটার্ন করে, তাই না। হ্যাঁ, সে যে এই ফাংশনটা, এটা যদি আমরা রিটার্ন করাতাম, হ্যাঁ ডাইরেক্ট অ্যালার্ট না করে, অ্যালার্ট না দিয়ে যে রিটার্ন দিয়ে দিবি, হ্যাঁ রিটার্ন, হ্যাঁ রিটার্ন দেখলাম কি, ধরেন লিখলাম যে ইউ আর অ্যাডাল্ট। আমরা ডাইরেক্ট ইয়া দিলাম না, অ্যালার্ট করলাম না, হ্যাঁ রিটার্ন করে দিলাম। সেক্ষেত্রে আর এখানে কি হবে, রিটার্ন ইউর চাইল্ড। তো রিটার্ন যখন করব, তখন কি করবে, তখন আমরা এই ফাংশনটাকে যদি কল করি, হ্যাঁ তখন কি সেই ভ্যালুটা রিটার্ন করবে, কিন্তু এটা কি প্রিন্ট করবে না, তাই না, আমাদের শো করাবে না। তো এটা কি করব, এটা আমরা রিটার্ন করার সময় রিটার্ন আমরা আরেকটা ভেরিয়েবলে নিয়ে নিব। তো সেই ভেরিয়েবলে কি আমাদের এই স্ট্রিংটা জমা হবে, তাই না। তো সেই ভেরিয়েবলটাকে কি করে দেব, অ্যালার্ট করে দেব। বুঝতে পেরেছেন। রিটার্নের ভ্যালুটা অন্য একটা ভেরিয়েবলে তো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে এটাকে যদি আমরা রান করি, হ্যাঁ আমাদের এই কোডটা যদি রান করি, দেখেন এই কোডটা রান করলে কোনো কিছু এই যে শো করতেছে না। কারণ কি, সে তো কোনো কিছু এখানে আমাদের অ্যালার্ট করতেছে না, অথবা প্রিন্ট করতেছে না, কিছু করতেছে না। এটা কি করবে, রিটার্ন করবে কি, সে একটা এই যে আমরা এই ফাংশনটা যখন কল করব, সে একটা রিটার্ন করে। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে কি রিটার্ন করবে, এই যে এই স্ট্রিংটা রিটার্ন করবে। হ্যাঁ, যে 2, সেক্ষেত্রে এই স্ট্রিংটা রিটার্ন করবে ইউ আর চাইল্ড। হ্যাঁ, কিন্তু এটা প্রিন্ট করবে না। তো এটাকে কি করব আমরা, এটাকে একটা ভেরিয়েবলে জমা রাখবো, জমা রেখে সেই ভেরিয়েবলটাকে অ্যালার্ট করে দেব। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, যে ইউ আর চাইল্ড, এটা কোথায় জমা থাকে, এটা ফাংশনটাকে কল করলে এটা আমাদেরকে রিটার্ন করবে। তো এটা আমরা যে ফাংশন, এখানে কি পাবো, ইউ আর চাইল্ড, এই ভ্যালুটা পাবো। তো এই ভ্যালুটা কোথায় কি করবো আমরা, এই ভ্যালুটা আমরা মেসেজ যে ভেরিয়েবল আছে সেখানে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো মেসেজ ভেরিয়েবলে আমরা দিলাম। তো মেসেজ ভেরিয়েবলটাকে যে অ্যালার্ট করি, তাহলে কি করবে, এটা হ্যাঁ প্রিন্ট করবে। এবার যদি আমরা রান করি, মেসেজ নামের উপরে কি আমাদের কোনো ভেরিয়েবল আছে,
দেখেন এই যে আমাদের মেসেজ নামে আরেকটা ভেরিয়েবল ছিল, হ্যাঁ, আগে ডিক্লেয়ার করা, সেজন্য সে সমস্যা করছে। এবার দেখেন সে যে এটা, হ্যাঁ, ওই যে ভেরিয়েবল এটা স্ট্রিংটা আমাদের হ্যাঁ অ্যালার্টে দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন এখানে কি কাজটা হচ্ছে? রিটার্ন করলে জি স্যার। রিটার্ন করলে কি করে আমাদের, ধরেন আমরা যদি এখানে একটা স্ট্রিং রিটার্ন করেছি, হ্যাঁ, স্ট্রিংটা জমা হয়, হ্যাঁ, যে ফাংশনটা কল করলে কি একটা স্ট্রিং রিটার্ন করবে, হ্যাঁ, সে কিন্তু প্রিন্টার তো এখানে যদি একটা ইয়া করতো, রিটার্ন করতো, নাম্বার রিটার্ন করতো, সেই নাম্বারটাও জমা হতো, তাই না? তো রিটার্নের কাজটা বুঝেছেন ফাংশনে? জি স্যার। হ্যাঁ, তো এটা আমরা দেখলাম কিভাবে ফাংশন একটা ডিফাইন করতে হয়, ফাংশনকে কল করতে হয়, ফাংশনে প্যারামিটার ইউজ করতে হয়, ডিফল্ট প্যারামিটার ইউজ করতে হয়, তারপর হচ্ছে কি ফাংশনে কিভাবে রিটার্ন, হ্যাঁ, রিটার্ন ইউজ টাইপ ইউজ করতে হয়, রিটার্ন কোনো ভ্যালু ফাংশন থেকে রিটার্ন করতে হয় কিভাবে, হ্যাঁ, সেগুলোর কাজ দেখলাম। এরপর আমরা দেখব যে ফাংশনের যে আমরা যে ফাংশনের যে নামের যে কনভেনশন আছে, হ্যাঁ, নেমিং এ ফাংশন, ধরেন একটা কোন একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের কাজ হচ্ছে মেসেজ শো করা, তাহলে ফাংশনটার নাম দিব কি আমরা? শো মেসেজ। দুইটা ওয়ার্ডে থাকলে এইভাবে লিখতে পারেন, অথবা এইভাবে লিখতে পারেন, হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে মেসেজ, হ্যাঁ, অথবা কি প্রথম ওয়ার্ডটা সবগুলা স্মল লেটার আর পরবর্তী ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল, হ্যাঁ, এভাবে করা যায়। ফাংশনটা দেখে যে আপনি বোঝা যায় যে ফাংশনের কাজ কি, হ্যাঁ, ধরেন একটা ফাংশন লিখে ক্যামেল কেস ইউজ করা যাবে না স্যার? হ্যাঁ, ক্যামেল কেস যে আমরা যেটা প্রথম যেটা লিখেছি সেটা ক্যামেল কেস ছিল, যে যেমন ছিল যে একটা ফাংশন লিখলেন, সেই ফাংশনের কাজ হচ্ছে ফাংশনটা আপনাকে একটা এজ নিয়ে, হ্যাঁ, আপনার ক্যালকুলেশন করে সে এজটা আপনাকে দিবে, হ্যাঁ, তাহলে কি গেট একটা ফাংশনের মাধ্যমে আপনি এজ নেবেন, কোন ইউজারের এজ নেবেন, সেক্ষেত্রে ফাংশনটার নাম দিলেন সে গেট এজ, হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেল কেসের এভাবে, হ্যাঁ। তো মেসেজ এইভাবে শো মেসেজ। তো আরেকটা ফাংশন লিখলেন, সেই ফাংশনটা কি কয়েকটা সংখ্যার, দুইটা সংখ্যার আপনার বিয়োগফলটা আপনাকে দেখাবে, হ্যাঁ, সেক্ষেত্রে ফাংশনের নাম লিখবেন কি ক্যালকুলেট সাবট্রাকশন, হ্যাঁ, ক্যালকুলেট সাবট্রাকশন। তারপর ধরেন একটা ফাংশন লিখলেন, যে ফাংশনটা কি করলে আপনার যে আমরা ফর্ম করি না, ফর্ম, যে ফর্মের যে বিভিন্ন ভ্যালু দেই, সেই ভ্যালুগুলো ভ্যালিডেশনের জন্য আমরা হ্যাঁ ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমরা একটা ধরনের একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনের কাজ হবে কি এই ফর্মটা ভ্যালিডেশন করা, হ্যাঁ, যে আপনার যে নেমের জায়গায় কি আপনাকে ক্যারেক্টার দেব, হ্যাঁ, এটা ধরেন কমপক্ষে ধরেন 10 ক্যারেক্টার, আপনার বেশি হচ্ছে ধরেন 50 ক্যারেক্টার, বেশি হবে না, হ্যাঁ, এগুলো আমরা ভ্যালিডেশন করতে পারবো। তারপরে ধরেন এজের ক্ষেত্রে কি কোনো ক্যারেক্টার দিলে কাজ হবে না, নাম্বার দিতে হবে, তো এগুলা ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন করার জন্য কি একটা ফাংশন লিখবো, তো সেই ক্ষেত্রে সেই ফাংশনের নাম কি হবে, সে লিখলেন যে ভ্যালিডেট ফর্ম, মানে ফর্মকে সে ভ্যালিডেট করবে। তারপরে যেন আরেকটা ফাংশন লিখলাম, যে সেই ফাংশনের কাজ হচ্ছে কি সে চেক করে দেখবে যে পারমিশন আছে কিনা, কার কার পারমিশন আছে কোন পেজে, হ্যাঁ, তো সেই ফাংশনের নাম কি লিখবেন চেক পারমিশন। এখানে অ্যালার্ট ব্র্যাকেটের ভিতরে এস ভ্যালু লেখছেন, এইটুকু বুঝিনি স্যার। হ্যাঁ, বলেন স্যার এই যে ইফ ইলস দিয়ে তো এটা করলেন, এই যে শেষে লেট এজ ভ্যালু চেক বক্স 2, তারপরে এই যে নিচে লেখছেন অ্যালার্ট, এইটুকু কেমন কি একটু বুঝিয়ে দিন। আচ্ছা আচ্ছা, দেখেন ভেরিয়েবল এখানে আমরা কি একটা ফাংশন নিয়েছি, হ্যাঁ, ফাংশনের নাম দিয়েছি চেক এজ, হ্যাঁ, আর একটা প্যারামিটার আছে এজ, হ্যাঁ, তো এটা কি করবে, আমরা এটাকে যখন যে ফাংশনটা যখন কল করব, যেমন চেক এজ নামে ফাংশনটাকে কল করেছি, ভ্যালু দিয়েছি 2, 2টা কি কোথায় যাবে, এজে যাবে, তো এটা চেক করে দেখতেছে এজের ভ্যালু দিয়ে 18 চেয়ে বড় কিনা, এখানে আমার কথা 18 ছোট, তাহলে কি ইফের মধ্যে ঢুকবে না, আসবে কোথায়, ইউসে আসবে, ইউসে এসে কি করবে, ইউসে আপনার যা আছে, হ্যাঁ, এখানে যে কোডটা আছে কি আছে রিটার্ন ইউর চাইল্ড, সে যে এই স্ট্রিংটা রিটার্ন করে দিবে, হ্যাঁ। তো এই ফাংশনটা যখন কল করব আমরা কি পাবো, যে এই স্ট্রিংটা পাবো, তো এই স্ট্রিংটা আমরা করেছি কি আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কিভাবে লেট দিয়ে, তাই না, তো
একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল নাম দিয়েছি এজ ভ্যালু। হ্যাঁ, তো সেখানে আমরা এটা রেখে দিয়েছি। হ্যাঁ, এই যে ফাংশনটা কল করলে কি থাকবে, এটা পাবো না? তো এটা কি আমরা কোথায় অ্যাসাইন এইভাবেও করেছি? করা যাবে, এই যে আমি যেভাবে করছি এইভাবেও করা যাবে। হ্যাঁ, করা যাবে, ওইভাবে করা যাবে। তো এই ফাংশনটা আমরা কি করেছি, এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করে ইউ আর চাইল্ড, এটা আমরা এই যে এজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে আমরা অ্যাসাইন করে দিয়েছি। তাহলে এজ হ্যাঁ, এজ আন্ডারস্কোর ভ্যালু, এর মান কি হবে? এর মান হবে হ্যাঁ, ভ্যালু হবে কি ইউ আর চাইল্ড। হ্যাঁ, তো সেটা এখন এটাকে আমরা অ্যালার্ট করে দিয়েছি। তো এটাকে এই ভেরিয়েবলকে অ্যালার্ট করলে কি হবে, ভেরিয়েবলের যে ভ্যালু সেটা আমাদের দেখাবে। তো ভেরিয়েবলের ভ্যালু কি আছে এখানে, আমাদের ইউ আর চাইল্ড। এবার বুঝতে পেরেছেন? জি 2 এর ওই জায়গায় যদি 20 দেওয়া যায় তাহলে ইউ আর অ্যাডাল্ট হ্যাঁ, হবে, 20 দিলে কি হবে, যে এটা আসবে ইউ আর অ্যাডাল্ট। অ্যাডাল্ট। হ্যাঁ, উপরের এইটুকু বুঝছি, কিন্তু এই যে নিচের এইটুকু বুঝছি না। আরে নিচের এটা এখানে কি করতেছি আমরা, যে ফাংশনটা রিটার্ন করতেছে তাই না, একটা স্ট্রিং রিটার্ন করবে, সেই স্ট্রিংটা যেটা রিটার্ন করবে সেটা আমরা কোথায় রাখতেছি, সেটা একটা ভেরিয়েবলে রাখতেছি। হ্যাঁ, সেই ভেরিয়েবলটা আমরা এখন অ্যালার্ট করে দিয়েছি। তো ভেরিয়েবলের ভ্যালু এখন কি হচ্ছে, বুঝতে পেরেছেন? জি স্যার। যে এই আমরা এই যে এখানে এই যে দুই দেই, দুই দিলে কি আমাদের এটা রিটার্ন করবে না, এই যে এই স্ট্রিংটা রিটার্ন করবে। তো এই স্ট্রিংটা এই যে এখানে, এই যে আমরা এটা কল করলে এখানে এই স্ট্রিং পাবো, এই যে এটা পাবো। হ্যাঁ, তো এটা কি করতেছে, এটা আমরা এই যে ভেরিয়েবলে রেখে দিচ্ছি, এই যে অ্যাসাইন করে দিচ্ছি। তো এই ভেরিয়েবলের ভ্যালু এখন কত, এই যে এটা। তো এটাকে আমরা অ্যালার্ট করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? সাকিব, জি স্যার। হ্যাঁ, একটু ই করেন, আগে এক্সপ্লেন করেন। আপনি বুঝেছেন না? জি স্যার। হ্যাঁ, একটু এক্সপ্লেন করেন। স্যার এই যে কোন জায়গা থেকে শুরু করবো স্যার? এই যে ধরেন এখানে যে আপনার এই যে কল করলাম, যে হ্যাঁ, কল করলে কি হবে, ধরেন এখানে 20 দিলাম, 20, এবার কি হবে বলেন? 20 দিলে স্যার এখানে যাবে, হ্যাঁ এখানে চেক এজে যাবে, এজের থেকে দেখবে যে এজের হচ্ছে মান 18 থেকে বড় না ছোট। হুম, যদি বড় হয় তাহলে স্যার এই যে এই স্ট্রিংটা হচ্ছে নেবে ইউ আর হ্যাঁ অ্যাডাল্ট। হ্যাঁ, তো এটা কোথায় আসবে, এইটা আবার এখানে এই আসবে না? চেক এজে আসবে, হ্যাঁ, এখানে আসে এই এর ভ্যালুটা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখতে হবে, হ্যাঁ, সেই যে ভেরিয়েবলটা ভেরিয়েবল অ্যালার্ট করে দিলে হ্যাঁ, তো এই ভেরিয়েবল এখন ভ্যালু কত হবে, ইউ আর যে অ্যাডাল্ট এজ আন্ডারস্কোর ভ্যালু, এর ভ্যালু কত হবে? হ্যাঁ, ইউ আর অ্যাডাল্ট অ্যাডাল্ট। হ্যাঁ, চেক তো ওই ভেরিয়েবলটাকে অ্যালার্ট করে দিলে কি প্রিন্ট করবে আমাদেরকে? ইউ আর অ্যাডাল্ট এটা প্রিন্ট হ্যাঁ করবে। হ্যাঁ, রাখি বুঝতে পেরেছেন? হ্যালো রাখি মন্ডল, এটা কিন্তু আমরা এখানে হ্যাঁ সিম্পল একটা কাজ করা হয়েছে, যে ফাংশনটা কল করা হয়েছে, ফাংশনটা কল করলে কি হবে, একটা রিটার্ন করবে। হ্যাঁ, হয়তো এটা রিটার্ন করবে, না হয়তো এটা রিটার্ন করবে, ভ্যালুর উপর নির্ভর করে। তো এটা তো আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, এই যে ইউ আর অ্যাডাল্ট, হ্যাঁ, যে এই স্ট্রিংটা আমরা এখানে পাবো, এই যে এখানে যে কল করতেছি না, এই যে 20, হ্যাঁ, এখানে এই ইয়াতে যাচ্ছে, ইফে যাচ্ছে, ইফে গিয়ে এই স্ট্রিংটা নিয়ে আসছে, এই স্ট্রিংটা এই যে এখানে আসবে। হ্যাঁ, রিটার্ন করা মানে এই ফাংশনটা কল করলে যে এনে চলে আসবে, বুঝতে পেরেছেন? এটা তো এটা জমা হচ্ছে কোথায়, এই যে এজ আন্ডারস্কোর ভ্যালু এখানে জমা হচ্ছে। তো এজ আন্ডারস্কোর ভ্যালু এটাকে আমরা অ্যালার্ট করে দিলে কি হবে, যে এটা ইয়া করবে, হ্যাঁ, শো করবে। এবার বুঝতে পেরেছেন রাখি মন্ডল? জি স্যার, বুঝছি। হ্যাঁ, যে এটার কাজে কিন্তু যে এটাকে নিয়ে আসা, এখানে যে 2 দিতাম তাহলে এটাকে নিয়ে আসতো, এই স্ট্রিংকে নিয়ে আসতো, বুঝতে পেরেছেন অজয়ের? স্যার রিটার্ন টাইপ যেগুলো হবে এইটার ভ্যালু আপনার এই যে ভেরিয়েবল রিটার্ন দিলে লিখে কি করবে, তারপরে একটা ভ্যালু রিটার্ন করে। হ্যাঁ, আপনার হয়তো কোনো স্ট্রিং কোনো অথবা কোনো নাম্বার এগুলা রিটার্ন করে দিবে। হ্যাঁ, আপনি যা রিটার্ন করাবেন সেটা রিটার্ন করবে, কিন্তু রিটার্ন তো এটাকে আর প্রিন্ট করবে না। তো প্রিন্ট করাতে হলে কি করতে হবে, একটা ওই ভ্যালুটা একটা ভেরিয়েবলে নিতে হবে। তো ওই ভ্যালুটাকে হ্যাঁ ওই ভেরিয়েবলটাকে আমরা অ্যালার্ট করে দিলে সেটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার এবার? জি স্যার। রাখি মন্ডল ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর দেখেন এভাবে আমরা কি করব, এখানে আমরা যেভাবে যে ফাংশনটা যখন লিখবো তো এইভাবে মিনিংফুল হবে। হ্যাঁ, ফাংশনটা যাতে দেখে বোঝা যায় যে ফাংশনের কাজটা কি হবে। তো এ পর্যন্তই ছিল আজকে আমাদের যে ইয়াগুলা। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ইয়েগুলা সিনট্যাক্স গুলা দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা jQuery শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে jQuery শুরু করব। জাভাস্ক্রিপ্ট শেষ স্যার?